আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অনলাইন ক্লাসে তোমরা যারা উপস্থিত আছো তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এসএসসি রসায়ন অধ্যায় 6 এর রাজশাহী বোর্ডের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই সৃজনশীল প্রশ্নে আমরা ষষ্ঠ অধ্যায়ের যে গাণিতিক সমস্যা সেই গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো ধারাবাহিকভাবে ষষ্ঠ অধ্যায়ে যত সৃজনশীল আছে আমি সমাধান করে দেব ইনশাআল্লাহ। আজকে রাজশাহী বোর্ড 2024 নিয়ে আসছি, এরপরে ধারাবাহিকভাবে বাকি যে বোর্ডগুলো আসছে আমি সমাধান করে দেব ইনশাআল্লাহ। দেখো রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্নে ক নম্বর প্রশ্নটা কি বলছে, প্রতীক কাকে বলে? প্রতীক কাকে বলে? এটি মূলত এই অধ্যায়ের প্রশ্ন না, এটি আমাদের 3 নম্বর অধ্যায়ের প্রশ্ন। আমরা জানি রসায়ন প্রশ্নগুলো একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায়ের রিলেটেড থাকে, অর্থাৎ কোন অধ্যায়ে সাথে আরেকটা অধ্যায়ের ক খ বা কোন অধ্যায়ের গ এরকম করে মিক্সড করে কিন্তু কোশ্চেন থাকে। যে কোনো অধ্যায় আসছে কোশ্চেন যে কোনো অধ্যায় আসতে পারে, সুতরাং সবগুলো অধ্যায় ভালো করে পড়তে হবে। দেখো 3 অধ্যায়ের কোশ্চেন এটা চলে আসছে, প্রতীক কাকে বলে। আমরা তৃতীয় অধ্যায়ে রসায়নের পরে আসছি। প্রতীক কাকে বলে? মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন HYDROZEN এত বড় না লিখে এটা সংক্ষিপ্ত রূপ একটা বা একাধিক অক্ষরে, একটা বা দুটি অক্ষর ইংরেজি বর্ণমালায়, কোন মৌলের ক্ষেত্রে ল্যাটিন নামে, আবার কোন মৌলের আছে আরবি নাম। তো এই নামগুলোর সংক্ষেপ একটা রূপ, সেটাকে বলা হয় প্রতীক। যেমন হাইড্রোজেন না লিখে আমরা শুধুমাত্র এইচ দিয়ে প্রকাশ করতে পারি, এটা হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। এমনি ভাবে অক্সিজেন না লিখে আমরা ও দিয়ে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে অক্সিজেনের প্রতীক। তেমন ভাবে 118টি মৌলের যে মৌলগুলোর পর্যায় সারণী ছকের মধ্যে প্রত্যেকটার নামের সংক্ষেপ রূপ করে একটা ছক তৈরি করা আছে, ছকের মধ্যে 118টা মৌল দেয়া আছে, প্রত্যেকটি প্রতীক হচ্ছে প্রত্যেকটি মৌলের প্রতীকগুলো সংক্ষেপে রূপে দেওয়া আছে, ওগুলা দেখলেই হয়ে যাবে। তো আমরা প্রতীক বলতে তাহলে কি বুঝলাম? একটা মৌলের পুরো নাম না লিখে তার সংক্ষেপে যে প্রকাশ, অর্থাৎ মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে? প্রতীক বলে। দেখো আমাদের ক নাম্বারটা হয়ে গেল। এবার দেখো খ নম্বর কি বলছে। খ নম্বর বলছে ক্যালসিয়াম একটি মৃৎক্ষার ধাতু। এটি কিন্তু আমাদের চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। আমরা জানি যে পর্যায় সারণীতে উপস্থিত 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়, 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে মৃৎক্ষার বলা হয়, 3 থেকে 12 নম্বর গ্রুপের মৌলগুলোকে দুই একটি ব্যতিক্রম ছাড়া এগুলোকে অবস্থান্তর মৌল বলা হয়, 13 নম্বর গ্রুপের মৌলগুলো সাধারণ ধাতু, 14 নম্বর গ্রুপের মৌলগুলো অপধাতু, 15 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে অধাতু, 16 নম্বর গ্রুপে অধাতু, আবার এদের আরেকটা নাম আছে নিক্টোজেন্স। 16 নম্বর গ্রুপের মৌলগুলো অধাতু, এর আরেকটা নাম আছে সেটা হলো চ্যালকোজেন। 17 নম্বর গ্রুপের মৌল অধাতু, তবে এটার নাম আরেকটা আছে সেটা হলো কি হ্যালোজেন। এবং 18 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। এখন দেখো এখানে বলছে শুধু ক্যালসিয়ামের কথা, আর আমরা জানি ক্যালসিয়াম হচ্ছে পর্যায় সারণীর 2 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপের, আর আমরা জানি 2 নম্বর গ্রুপের মৌল হচ্ছে মৃৎক্ষার। মৌলগুলো যতগুলো আছে সবগুলাই কি মৃৎক্ষার। এখন এগুলো মৃৎক্ষার হওয়ার পেছনে কারণ হলো এগুলোতে মাটিতে পাওয়া যায় বিভিন্ন যৌগ হিসেবে, মাটিতে পাওয়া যায় কি বিভিন্ন যৌগ হিসেবে, মাটিতে পাওয়া যায় জন্য মৃৎ বলা হয়। আর ক্ষার কেন বলা হয়? কারণ এই 2 নম্বর গ্রুপের মৌলগুলো কি কি আছে? 2 নম্বর গ্রুপে আছে বেরিলিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, স্টেনসিয়াম, বেরিয়াম এবং হচ্ছে রেডিয়াম। আচ্ছা অতগুলোর প্রয়োজন নেই আমাদের। দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টেনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই যে মৌলগুলো আছে এই মৌলগুলোর প্রত্যেকটাকেই কি বলা হয়? মৃৎক্ষার বলা হয়। কেন? কারণ এদের প্রত্যেকটাকে মাটিতে পাওয়া যায় এবং প্রত্যেকটাই পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। যেমন দেখো বেরিলিয়ামকে পানির সাথে যদি বিক্রিয়া দেওয়া হয় তাহলে এখানে বেরিলিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। অনুরূপ ভাবে এটাকেও যদি আমরা পানির সাথে বিক্রিয়া দেই তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এরকম প্রত্যেকটা ক্যালসিয়ামকেও যদি পানির সাথে বিক্রিয়া দেই, স্টেনসিয়ামকেও যদি পানির সাথে বিক্রিয়া দেই, বেরিয়ামকেও যদি পানির সাথে বিক্রিয়া দেই, তারপর হচ্ছে রেডিয়ামকে যদি পানির সাথে বিক্রিয়া দেই, সবগুলোর ক্ষেত্রে সেই মৌলটার হাইড্রোক্সাইড এবং পানি উৎপন্ন হবে। এই যে হাইড্রোক্সাইড বা OH থাকলো, এই OH-টাকে আমরা বলি, কোন যৌগের সাথে OH থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে এই যৌগটা হচ্ছে ক্ষার ধাতু।
যে যৌগের সাথে ওএইচ থাকে আমরা সেই যৌগটাকে ক্ষার ধাতু বলি। তবে জৈব যৌগের সাথে আবার ওএইচ তাহলে কার্বনের সাথে ওএইচ থাকলে সেটা আবার কিন্তু অ্যালকোহল হবে, ওইটা আলাদা বিষয়, আর অজৈব যৌগের আলাদা বিষয়। তাহলে এখানে যেহেতু ওএইচ আছে সাথে, তাহলে এটাও ক্ষার, এটার ওএইচ আছে তাহলে এটাও ক্ষার হবে। কেন ক্ষার হবে? কারণ হচ্ছে এরা পানিতে বা এদের জলীয় দ্রবণে ওএইচ আয়নটা এরা দান করতে পারবে। আর আমরা জানি কোন যৌগ যদি ক্ষার হয় তাহলে তার বৈশিষ্ট্য হলো সে জলীয় দ্রবণে কি করবে, জলীয় দ্রবণে কি করবে, ওএইচ দান করবে। তো এখানে এরা পানির সাথে বিক্রিয়ায় যেহেতু ওএইচ উৎপন্ন করলো, বা প্রত্যেকের সাথে এটার সাথে ওএইচ আছে, এটার সাথে আছে, সবগুলোর সাথে ওএইচ আছে, কাজেই এদেরকে যদি আবার পানিতে দেওয়া হয় তাহলে পানিতে দিলে এরা ওএইচ আয়নটা তার থেকে যৌগ থেকে ছেড়ে দিবে, যার কারণে এই ওএইচ থাকা সত্ত্বে এদেরকে আমরা কি বলতেছি, ক্ষার বলতেছি। তাহলে এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করতেছে, এরাও পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করতেছে, এমন করে সবগুলাই পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করতেছে। সুতরাং আমরা ক্যালসিয়ামকে কেন ক্যালসিয়াম ছাড়া যদি যে কোনো কিছু দিয়ে বলে, আমাদের এখানে যেহেতু ক্যালসিয়াম দেওয়া আছে ক্যালসিয়ামের বিক্রিয়াটা লিখি, ক্যালসিয়াম প্লাস পানি বিক্রিয়া করে উৎপন্ন করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন। এরকম করে ক্যালসিয়াম শুধু এখানে না, ক্যালসিয়াম ছাড়া যে কোনো যদি মৌল দিয়ে বলে যে এটি একটি মৃৎক্ষার ধাতু, তাহলে ব্যাখ্যা করো, তাহলে তোমরা বলবা যে এরা হচ্ছে এই ক্যালসিয়াম হোক, ম্যাগনেসিয়াম হোক, বেরিলিয়াম হোক, বা এই গ্রুপের যে কোনো মৌল হোক, এদেরকে মাটিতে পাওয়া যায়, এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, তাই এদেরকে কি বলা হয়, মৃৎক্ষার ধাতু বলা হয়। এখন তোমাদের মনে হতে পারে যে এই বিক্রিয়াটা কিভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো, সেই জন্য আমি বলছি দেখো, এই বিক্রিয়াগুলো তোমরা যদি যৌগ হয় যৌগকে সাধারণত ভেঙে দিবা, দিয়ে প্লাস মাইনাস অংশ আলাদা করে নিলে তখন তোমার বিক্রিয়াটা সহজ হবে। যেমন পানিকে যদি আমরা ভাঙলে আমরা পাবো H প্লাস আর হচ্ছে OH মাইনাস। আমরা জানি ক্যালসিয়ামটা হচ্ছে মূলত ধাতু, তাই না, 2 নম্বর গ্রুপের ধাতু। ধাতুর কিন্তু অধাতুর প্রতি আকর্ষণ আছে, আর ধাতুগুলো সাধারণত পজিটিভ হয়, তাহলে এখানে নেগেটিভের প্রতি এর আকর্ষণ থাকবে। অর্থাৎ ক্যালসিয়ামটা হাইড্রোক্সিলের সাথে বিক্রিয়া করবে, পানির কার সাথে বিক্রিয়া করবে, হাইড্রোক্সিলের সাথে। তাহলে ক্যালসিয়াম আর হাইড্রোক্সিলের সাথে আমরা লিখলাম, লেখার পরে যৌগ বসানোর নিয়ম হলো 4টি, তার মধ্যে একটা নিয়ম আছে, সেটা হলো মৌলগুলোকে পাশাপাশি লেখার পরে যোজনী বিনিময় করতে হয়। আমি ক্যালসিয়াম আর হাইড্রোক্সিলকে পাশাপাশি লিখলাম, লেখার পরে হাইড্রোক্সিলের যোজনী দিতে হবে ক্যালসিয়ামকে, ক্যালসিয়ামের যোজনী দিতে হবে হাইড্রোক্সিলকে। তো হাইড্রোক্সিলের যোজনী কিন্তু এক, এই যে এখানে চার্জটাই যোজনী এক হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই জন্য আমি এখানে ক্যালসিয়ামকে কোনো কিছু দিলাম না বা দেইনি। আর ক্যালসিয়ামের যোজনী 2, এটা কিন্তু যেখানে দিতে হয়, এভাবে বাকি সবগুলো দিতে হয়। তো যৌগ গঠন নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, আমি যৌগ গঠন নিয়ে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ, ওখানে দেখলে তোমাদের যৌগ গঠনে কোনো সমস্যা থাকবে না। আপাতত আশা করি এটাতে কোনো সমস্যা নেই, বুঝছো কি এটা সমস্যা হবে? আচ্ছা, এবার দেখো আমরা গ নম্বর প্রশ্নটার অ্যান্সারে দিই। এবার দেখো গ নম্বর প্রশ্নটি কি বলছে, আমরা গ নম্বরের সমাধান করব। গ নম্বরে বলছে উদ্দীপকের 1 নং বিক্রিয়ার উৎপাদ যৌগটির একটি অণুর ভর কত। তাহলে উদ্দীপকের 1 নং বিক্রিয়া কোনটি, এটি। এই 1 নং বিক্রিয়ার উৎপাদ কোনটা বলতো, এটা না এটা, অবশ্যই এটা, কারণ হচ্ছে যারা বিক্রিয়া করে তারা বিক্রিয়ক, আর যেটা পাওয়া যায় সেটা উৎপাদ। তাহলে এখানে আমরা উৎপাদ পাচ্ছি কি, CH2। তাহলে আমরা আগে বিক্রিয়াটা লিখি, তাহলে আমাদের বিক্রিয়াটা এরকম C+2R বিক্রিয়া করে আমরা পাচ্ছি এখানে CH2। এখন দেখো এই বিক্রিয়াটাকে আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে, এখানে আর যেহেতু হাইড করে দেওয়া আছে, তাহলে এখানে C লিখলাম প্লাস 2 থাকলো। এই আর দেখো তো এই CH3 কার্বন ঠিক আছে, তাহলে এর সাথে যেটা যুক্ত আছে S2, এই S টা অবশ্যই আর, না হলে তো ওখানে S2 হবে না, হবে কি, হবে না। তাহলে এই আর হচ্ছে আমাদের S, তাহলে বিক্রিয়া করে আমরা কি পাচ্ছি, CH2। তাহলে এখানে আমাদের উৎপাদ যৌগ হলো এটা, তাই না, CH2 হচ্ছে কি আমাদের উৎপাদ, এটা আমাদের উৎপাদ। আর এই যে C অর্থাৎ কার্বন আর সালফার, এরা হচ্ছে আমাদের কি বিক্রিয়ক। তা আমাদের এখানে বলছে যে উৎপাদ যৌগটি, দেখো বলছে যে উৎপাদ যৌগটির, তা উৎপাদ যৌগ কি CH2 না, এই উৎপাদ যৌগটির কি বলছে, একটি অণুর ভর বের করতে বলছে, উৎপাদ যৌগটির একটি অণুর ভর বের করতে বলছে। আচ্ছা, এবার আমাদের উৎপাদ যৌগটি আমরা পাইলাম কি CH2, তাহলে এই CH2 এর আমরা একটি অণুর ভর কি করব, বের করব। তাহলে আমাদের নিয়ম ছিল এরকম, আমি 6ষ্ঠ অধ্যায়ে থিওরিতে পড়াইছিলাম, যেটার ভর বের করতে হবে বা যেটার হচ্ছে পরিমাণ চাবে, সেটা হলো টিতে চাপ কত টি, কত গ্রাম, কত মোল, এরকম যেটাতেই চাবে সেটা তোমাদের আগে উচিত হবে সেটার আণবিক ভরটা বের করে নেওয়া। কি বের করে নেওয়া, আণবিক ভর। তাহলে যেহেতু এখানে উৎপাদ যৌগটি হচ্ছে CH2, আমরা সেটাই লিখবো যে এখানে উৎপাদ যৌগটি, এখানে উৎপাদ যৌগটি হলো কি, উৎপাদ যৌগটি কি CH2, উৎপাদ যৌগটি কি
CH2। যেহেতু এখানে উৎপাদ যৌগটি CH2, তার মানে আমাদের CH2 এর আণবিক ভর আগে বের করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে CH2 এর আণবিক ভর বের করব। তাহলে CH2 এর আণবিক ভর, প্রথম কাজ কি আমাদের? আণবিক ভর নির্ণয় করা। প্রথম কাজ কি? আণবিক ভর নির্ণয় করা। তো CH2 এর আণবিক ভর নির্ণয় করব। তাহলে দেখো CH2, আমি আণবিক ভর নির্ণয় করার সিস্টেম বলছি কি, যে মৌলটা থাকবে তার পারমাণবিক ভর লিখবা গুণন তার পরমাণুর সংখ্যা, এভাবে করলে হয়ে যাবে। তাহলে এখানে কার্বন আছে, কার্বনের পারমাণবিক ভর কত? 12। 12 সাথে তার পরমাণুর সংখ্যা গুণন, এখানে পরমাণুর সংখ্যা কিছু নাই মানে 1 গুণন, তারপরে পরেরটাতে গেলে যোগ করতে হয়, যে যোগ। সালফারের পারমাণবিক ভর কত? 32। এর সাথে তার পারমাণবিক সংখ্যা কত আছে? না, পরমাণুর সংখ্যা কত আছে? 2, তার মানে 2 গুণন। তাহলে এখন দেখো কত আসতেছে, 12 কে 12 আর এখানে 32 যোগ করে 64। এখন যদি আমরা এই দুটো যোগ করি কত পাচ্ছি? 4 এর 2 6, 6 এর 1 7, তাহলে 7 7 আর 6 76। তাহলে দেখো CH2 এর আণবিক ভর আমরা কত পাইলাম? 76। আচ্ছা, আমরা এই অধ্যায়ের লেকচারে আমরা বলছি, যদি আণবিক ভর বা পারমাণবিক ভর হয়, সেটাকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, তাহলে ওই গ্রাম পরিমাণটুকুকে আমরা বলতে পারবো মোল বা 1 মোল। বলছি না, কি বলতে পারবো? মোল বা 1 মোল। তাই 1 মোল আমরা পাইলাম, ঠিক আছে, 1 মোল পাইলাম। এবার 1 মোল মানে আমরা কতটি জানি? আমরা জানি 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 টি, কারণ আমরা জানি যে কোনো পদার্থের 1 মোল পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 পরিমাণ অণু, পরমাণু, আয়ন বা ইলেকট্রন থাকে। তাহলে এই পদার্থটা 76 গ্রাম মানে 1 মোল, আর 1 মোল মানে কতটি? তাহলে আছে 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 টি, কি আছে? অণু আছে। এখানে যেহেতু যৌগ, তাহলে কি আছে? অণু আছে। তাহলে এখন আমাদের এখানে কি চাইছে? একটি অণুর ভর চাইছে না? কয়টা চাইছে? একটি। আমি বলছি প্রশ্ন দেখবা, আর দেখে তুমি যেটা বের করতে বলছে সেটা করবে। এখানে কি বলছে দেখো, যে উদ্দীপকের যৌগটির একটি অণুর ভর, উদ্দীপকের যৌগটির একটি অণুর ভর। তাহলে এখানে কয়টা আছে? 6.03 গুণন 10 টু দি পাওয়ার 23 টি অণুর ভর আছে। তাহলে একটার কত হবে? তার মানে এইটার কথা বলছে, আর ভর, ভর মানে কি? এই যে গ্রামটা, এটার কথা বলছে। এই দুইটার সাহায্যে আমাদের ওই মানটা বের করে নিতে বলছে। তাহলে এটাকে আমরা ঐকিক নিয়মে সাজাবো। ওখানে বলছে ভর কত, তাহলে এই ভরটা থাকবে ডান দিকে, আর হচ্ছে একটি টি এর কথা বলা আছে, তাহলে টিটা থাকবে বাম দিকে। ঐকিক নিয়মে সাজানোর নিয়ম কিন্তু এটা। তাহলে আমরা এটাকে এভাবে লিখবো, যে 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 টি, 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 টি কে CH2, তাই না? CH2 অনুর ভর, আমি এটা মিশাই দিচ্ছি। অনুর ভর কত গ্রাম পাইলাম আমরা? দেখো তো, 78 গ্রাম পাইলাম না? 76 গ্রাম। অতএব একটি CH2 অনুর ভর, তাহলে কি হবে? এক হচ্ছে ছোট, এটা থেকে ছোট হলে সেই ইয়াটা উপাদানটা গিয়ে ওইদিকে কি হয়? ভাগ হয়। তাহলে এটা গিয়ে ওইদিকে ভাগ হবে। তাহলে 76 থাকবে উপরে, আর 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23 এটা থাকবে নিচে। তাহলে এত গ্রাম। অতএব, ও একটা তো চাইছে, আর তো চাই নাই, তাহলে এটা হিসাব করে দিলে যা হবে তাই অ্যান্সার। বুঝো নাই? হ্যাঁ, দেখো তো কত কত আসছে? 1.261 গুণন 10 টু দি পাওয়ার 24 এত গ্রাম। বুঝছো কি? তাহলে দেখো, আমরা আগে কি করব? আগে বের করবো আণবিক ভর, বের করার পরে গ্রামে প্রকাশ করবো, গ্রাম প্রকাশ করে মোল, মোলের পরে যদি টি চাই তাহলে টি এরটা লিখবো, অ্যাভোগাড্রোর সংখ্যা লিখবো, যদি আয়তন চাই তাহলে 22.4 লিটার লিখবো, তাই না? লেখার পরে প্রশ্ন যেভাবে বলছে ওভাবে সাজাই নিবো। যেহেতু এখানে আমাদের কি টি থেকে ভর বের করতে বলছে, টি থেকে ভর বের করতে বলছে, ওই জন্য আমরা এই টিটাকে এই পাশে নিচ্ছি, ভর যদি বের করছে ভরটাকে ডান পাশে নিচ্ছি। লিখলাম এত টি CH2 অনুর ভর এত গ্রাম, একটা কত, তার একটা চাইছে, একটা বের করছি। আর যদি বেশি চাইতো 2টা 3টার 5টা 10টা, তাহলে ওইটা লিখতাম। বুঝছো কি? আচ্ছা, এই অঙ্কটাকে, এই সমাধানটাকে আরেকটা নিয়মে করা যাবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। হ্যাঁ, আরেকটা নিয়মে করা যাবে, সূত্র প্রয়োগ করে আমি সেটাও দেখাচ্ছি। বিকল্প সমাধান। এই পর্যন্ত আসবা, এই পর্যন্ত আসার পরে বিকল্প সমাধান, যার যেটা ভালো লাগবে তোমরা সেটা দিবা। বিকল্প, আমরা যদি সূত্র প্রয়োগ করতে যাই, তাহলে দেখো আমাদের এখানে মাঝখানে একটা দাগ টানতে হবে, টেনে ওই দিকে আমাদের কি কি তথ্য দেওয়া আছে সেটা তুলতে হবে, আর যেটা চাইছে সেটা আমরা বাম দিকে লিখবো। এজন্য এখানে লিখবো আমরা জানি। আমি শর্ট সংক্ষেপে লিখলাম আ ডট যা দিয়ে, অর্থাৎ আটা আমরা যাতে হচ্ছে যাই। এবার দেখো এখানে আমাদের কি কি তথ্য আছে। এখানে বলছে উদ্দীপকের 1 নং বিক্রিয়ার উৎপাদ যৌগ কি CH2, তাই না? এর একটি, এই যে টি, আমি কিন্তু বলছিলাম যদি কখনো প্রশ্নে দেখো টি এর কথা বলে 10টি 20টি 15টি কতটি এরকম কোনো প্রশ্ন করে বা চায়, তাহলে সেটা কিসের মান হয়? এন এর মান হয়। কিসের মান? এন এর মান। তাহলে একটি বলছে, তাহলে একটি ওই কিসের মান হবে বলো দেখি? এন এর মান। এন এর মান একটি পাইছি,
এবার বলছে অণুর ভর কত। আমি বলছি প্রশ্নে প্রদর্শিত ভর, আমি তোমরা যদি আমার এই লেকচার দেখে থাকো ষষ্ঠ অধ্যায়ের, দেখো ওখানে আমি বলে দিচ্ছি যে ভর কত, প্রশ্নে প্রদত্ত ভর বা গ্রামের পরিমাণ এরকম কোনো কিছু যদি হয় তাহলে সেটা ডাব্লুর মান হয়, অর্থাৎ এখান থেকে তোমার ডাব্লুর মান তোমার কাছে চাইছে, অর্থাৎ ডাব্লুর মান কত, বুঝছো? দেখছো? আচ্ছা, এবার আমরা এই দুইটা নিয়ে কোন সূত্র হবে সেটা দেখবো। এই জন্য আমাদের যেটা প্রয়োজন হবে এই সূত্র, এন এর সূত্রটা মনে রাখা। এন ইকুয়াল আমরা জানি ডাব্লু ডিভাইডেড এম। আমি এই সূত্রের প্রমাণও করিয়েছিলাম, একটু দেখে আসিও ভিডিওটা। এন ইকুয়াল ডাব্লু বাই এম, তারপরে ইকুয়াল লেখা যাচ্ছে এন ডিভাইডেড 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23, আবার ইকুয়াল লেখা যাচ্ছে ভি ডিভাইডেড 22.4। আরো এখান থেকে আমি প্রমাণ করাইছিলাম এস ভি, এটা তোমাদের বইয়ে নাই, তোমাদের এই পর্যন্ত দেয়া আছে। এখন দেখো তো আমাদের এইখানে এই দুইটা কোন দুইটা সূত্রকে নির্দেশ করতেছে, দেখো তোমরাই বুঝতে পারবে। দেখো ডাব্লু আর এন, এই যে ডাব্লু দেখো এই সূত্রের মধ্যে এইখানকার মধ্যে আছে, আর এন আছে, তার মানে এতটুকু তোমাকে সূত্র বোঝাচ্ছে, তাই না? এতটুকু বোঝাচ্ছে, তাহলে আমরা ওটাই লিখবো। এন এর মান যেহেতু না ডাব্লুর মান বের করতে হবে, তাহলে এটা এই পাশে থাকবে আর ওইটা ওই পাশে রাখবো। তাহলে আমরা এখানে লিখবো, আমরা জানি ডাব্লু ডিভাইডেড এম ইকুয়াল এন ডিভাইডেড 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23। বুঝছো কিনা বলো তো? এবার দেখো এইখানে আমাদের ডাব্লুর মানটা বের করতে বলছে, এন এর মান দেয়া আছে। এখন এই বড় হাতের এম অর্থাৎ ক্যাপিটাল এম এর মানের প্রয়োজন আছে না বলতো? আর এই ক্যাপিটাল এম মানে কি? আণবিক ভর। আর ওই যে আমাদের প্রথমে যে আণবিক ভর বের করা লাগতো ওই নিয়মে এখানেও আমাদের আণবিক ভরটা বের করতে হবে। আমরা CS2 এর আণবিক ভরটা কিন্তু অলরেডি বের করে নিয়েছিলাম 76, আমরা ওইটাই নিলাম আর হিসাব করলাম না, বুঝছো? এবার দেখো আমরা এখানে কি করবো, ডাব্লুর মান বের করবো। তাহলে ডাব্লুর সাথে এমটা কি অবস্থায় আছে? ভাগ অবস্থায়, কারণ ডাব্লু কে এম কে ওদিকে পাঠাইতে হবে, ডাব্লু কে ফ্রি করতে হবে। এই জন্য আমরা এম কে ওই পাশে পাঠাবো, আর পাঠানোর সময় দেখতে হবে ভাগ আছে না, গুণ আছে না, যোগ আছে না, বিয়োগ আছে, তাই না? তাহলে যেহেতু এখানে ডাব্লুর সাথে এমটা ভাগ অবস্থায় আছে, ওই দিক যদি যায় তাহলে এটা কি হবে বলতো? গুণ হবে, অর্থাৎ এন গুণন এম ডিভাইডেড নিচে হচ্ছে 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23। বুঝছো কিনা বলো? এবার দেখো এন এর মান কত, এক দিলাম, গুণন এম এর মান কত, এম এর মান 76 দিলাম, ডিভাইডেড নিচে কত 6.023 গুণন 10 টু দি পাওয়ার 23। বুঝছো? এবার হিসাব করলে দেখবা আগের অ্যান্সারের সাথে মিলে যাবে, কারণ তোমার আগের অনুপাতটাও এরকমই আসছে। বুঝছো? তাহলে তোমরা এইভাবে সূত্র প্রয়োগ করেও করতে পারবা, আর যদি কাউ জানা সূত্র প্রয়োগ করবো না, তাহলে আগে যে নিয়মটা শেখালাম ওই কি নিয়ম তোমরা সে পদ্ধতিতেও করে নিতে পারবা। কোনো সমস্যা হবে? আচ্ছা, এবার আমরা তাহলে ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করবো। দেখো আমি এটা মিশাই দিচ্ছি, তোমাদের যাদের প্রয়োজন হবে ভিডিওটা পজ করে তোমরা হচ্ছে উঠাই নিবা। এবার আমরা ঘ নম্বরের সমাধান করব। ঘ নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, ঘ নম্বর বলছে উদ্দীপকের আর মৌলটির একাধিক যোজনী প্রদর্শনে সক্ষম। উদ্দীপকের আর মৌলটি একাধিক যোজনী প্রদর্শনে সক্ষম, এই যে আর আমরা গ নাম্বার সমাধান করার সময় আমরা কিন্তু দেখে আসছি যে আর মৌলটি হচ্ছে কি সালফার। আর মৌলটি কি সালফার। তাহলে এখানে তোমাকে যেটা প্রশ্ন করছে সালফার মৌলটি একাধিক যোজনী প্রদর্শনের সক্ষম, এটা বের করতে বলছে, তাই না? আমরা পঞ্চম অধ্যায় থেকে জানি যে পরিবর্তনশীল যোজনী হচ্ছে যে মৌলগুলোর একাধিক যোজনী থাকে তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলে। সালফার এমন একটি মৌল যার পরিবর্তনশীল যোজনী আছে। সালফারের যোজনী আমরা হয়তো পঞ্চম অধ্যায়ে যারা পড়ছি তারা জানি যে সালফারের পরিবর্তনশীল যোজনী হচ্ছে 2, 4, 6। এখন তোমাকে বলছে যে উদ্দীপকের আর মৌলটি একাধিক যোজনী প্রদর্শনে সক্ষম, অর্থাৎ উদ্দীপকের যে আর মৌলটি এর যে একাধিক যোজনী আছে এটা তোমাকে প্রমাণ করতে বলছে। আমরা জানি যে সালফারের একাধিক যোজনী আছে এবং সেটি হচ্ছে 2, 4, 6। এখন কিভাবে এই একাধিক যোজনী থাকে বা কিভাবে সম্ভব সেটা আমাদের প্রমাণ করতে হবে, বুঝছো? তাহলে দেখো আমরা কিভাবে সালফারের যোজনী 2, 4, 6 পাবো সেটা দেখবো। প্রথমত আমাদের এটা ব্যাখ্যা দিতে গেলে সালফারের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। তো সালফারের ইলেকট্রন বিন্যাস আগে আমরা করে নিই। আমি সংক্ষেপে ই দিয়ে লিখলাম সালফারের ইলেকট্রন বিন্যাস। দেখো সালফারের পারমাণবিক সংখ্যা কত, 16 না? 16। এখন আমরা এটার ইলেকট্রন বিন্যাস করবো। দেখো এখানে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p4। এখন দেখো এই যে সালফারের কয়টা হচ্ছে এখানে 10টা, 6, 16টা হয়ে গেছে। হ্যাঁ, আমরা জানি যদি কোনো অরবিটাল শেষে পি থাকে বা ডি থাকে তাহলে সেগুলোকে সাধারণত ভেঙে দিতে হয় এই যোজনী বের করতে গেলে। তো পি অরবিটালটা কয় ভাগে বিভক্ত আমরা জানি। পি অরবিটালটি তোমরা যারা তিন অধ্যায়ে ভালো করে পড়ে আসো, 3 অধ্যায়ে দেখবা যে
অরবিটাল পি এর হচ্ছে 3টি অরবিটাল আছে। যদিও বা এটা বইয়ের মধ্যে নাই, তবে 3 অধ্যায় পড়তে গেলে আমাদের অরবিটাল গুলো বিভাজনটাও সাথে সাথে পড়া উচিত। পি এর ক্ষেত্রে 3 ভাগ আছে, পি এক্স পি ওয়াই পি জেড। ডি এর ক্ষেত্রে 5 ভাগ আছে, ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স ডি এক্স স্কয়ার মানে ওয়াই স্কয়ার এবং ডি জেড স্কয়ার, এগুলো জেনে নিবা। এখন দেখো পি এর যে 3টি অরবিটাল, এই 3টি অরবিটালের মধ্যে একটা হচ্ছে পি এক্স অরবিটাল, একটা হলো পি ওয়াই অরবিটাল, আর একটা হচ্ছে পি জেড অরবিটাল। এই হলো 3টি পি এর অরবিটাল, এই 3টি পি এর অরবিটাল। তো যদি পি এরকম থাকে তাহলে ওটাকে আমরা 3 ভাগে ভাগ করে দিব। তাহলে দেখো এখানে যা আছে তাই থাকবে এই পর্যন্ত, 1s2 2s2 2p6 3s2 এই পর্যন্ত যা আছে তাই থাকবে। পি অরবিটালটাকে ভেঙে দিব। পি অরবিটালকে ভাঙলে আমরা পাচ্ছি 3px 3py 3pz। ভেঙে দিলাম। পি অরবিটালকে ভাঙলে 3px 3py 3pz অরবিটাল পাওয়া যায়। এই 3টি অরবিটাল কোনো একটি অরবিটাল থেকে যখন একাধিক অরবিটালে বিভক্ত হবে, ওই প্রত্যেকটি অরবিটালে তখন সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে? তো এখানে px এ 3px এ এখানেও 2টি ইলেকট্রন থাকবে, এখানেও 2টি থাকবে, এখানেও 2টি থাকবে। অনুরূপ করে 2 2 আর 2 3 দুগুণে 6টি ইলেকট্রন কিন্তু পিতে থাকতে পারে। তো আমরা 6 এর বেশি কিন্তু পিতে কখনো দেই না। আমরা যদি তৃতীয় অধ্যায় ভালো করে পড়ে থাকি, তৃতীয় অধ্যায়ে এই বিষয়গুলো ভালো করে পড়ানো হয়েছে। দেখো পি এক্স পি ওয়াই এবং পিজেড প্রত্যেককে 2টা করে ইলেকট্রন। আবার আমরা আহ্বায়ক নীতি অনুসারে জানি যে অরবিটাল গুলোকে ইলেকট্রন দেওয়ার সময় একটা একটা করে, না সরি, ছোট থেকে বড় ক্রমে যাইতে হবে, সেটা তো গেছিয়ে। এরপরে হুন্ডের নীতি অনুসারে আমরা জানি যে অরবিটাল গুলোতে ইলেকট্রন প্রবেশের সময় অযুগ্ম ভাবে প্রবেশ করতে হবে, একটা একটা করে। এই বিষয়গুলো তোমরা ইন্টারমিডিয়েটে আরো বিস্তারিত জানতে পারবে। এসএসসি তো ওইভাবে বলা নাই, শুধু এমনিতে নিয়মটা শেখানো আছে। তো অরবিটাল ইলেকট্রন বসানোর সময় একটি একটি করে ইলেকট্রন দিতে হবে। দেওয়ার পরে শেষ হয়ে গেলে, শেষ অরবিটালে দেওয়ার পর যদি আবার ইলেকট্রন যদি বেঁচে যায়, আবার শুরু থেকে ইলেকট্রন দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম। কোন অরবিটালে 2টা করে দুইটা নিতে পারবে, যেন এটা 2টা এটা 2টা এইভাবে যাবো, এটা করা যাবে না। যেমন ধরো এটা যদি আমি ইলেকট্রন বিন্যাস এভাবে করি, 4টা আছে, তাহলে এখানে 2টা দিই, এখানে 2টা দিই, তাহলে কিন্তু হবে না। হুন্ডের নিয়ম অনুসারে নিয়মটা হলো একটি একটি করে দিতে হবে, অর্থাৎ অযুগ্ম অবস্থায়, বিজোড় অবস্থায় দিতে হবে। দেওয়ার পরে শেষে গিয়ে আবার যদি ইলেকট্রন বেঁচে যায়, তাহলে আবার প্রথম থেকে দিতে হবে, এটা নিয়ম। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা একটা করে দিব। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। আমার ইলেকট্রন ছিল এখানে কয়টা? 4টা। একটা ইলেকট্রন বেঁচে গেছে, তাহলে ওই একটা ইলেকট্রন আবার শুরু থেকে শুরু করব। এই যে এখানে দিলাম, দেখো ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে, বুঝছো কি? এবার দেখো আমাদের এই ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ যে অরবিটাল, এখানে আমরা কয়টি বিজোড় ইলেকট্রন পাইলাম? 2টি। আমাদের যোজনীর একটা সংজ্ঞা আছে, সেটা হলো কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতটি বিজোড় ইলেকট্রন থাকবে সেই সংখ্যা হচ্ছে তার যোজনী। দেখো এখানে সালফারের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ শক্তি স্তরে 2টি বিজোড় ইলেকট্রন বিদ্যমান, তাই এর যোজনী কত? 2। দেখো আমাদের একটা যোজনী চলে আসছে, আমাদের এই 2 যোজনীটা চলে আসলো। এখন 4 6 কিভাবে সম্ভব আমরা সেটি দেখব। এটার জন্য আমাদের আরো কিছু তথ্য জানতে হবে। যেমন আমরা জানি যে অরবিটাল গুলো প্রথম শক্তি স্তরে যদি বিন্যাস করি, তাহলে অরবিটাল গুলোর প্রথম শক্তি স্তরে থাকে একটি অরবিটাল, সেটা হচ্ছে 1s। এগুলো তৃতীয় অধ্যায়ে বিস্তারিত দেওয়া আছে। এস। দ্বিতীয় শক্তি স্তরে 2টি অরবিটাল আমরা পাই, সেটা হলো এস আর পি। তৃতীয় শক্তি স্তরে 3টি অরবিটাল আমরা পাই, সেটি হচ্ছে এস পি এবং হচ্ছে ডি। দেখো জিত চতুর্থ এখানে নাই, আমি ওটা আপাতত যাচ্ছি না। দেখো তৃতীয় শক্তি স্তরে 3টি অরবিটালের মধ্যে এখানে শুধু 3s 3p অর্থাৎ এস আর পি 2টি আছে, ডি অরবিটাল কিন্তু এখানে নাই। ডি অরবিটাল কি এখানে আছে? নাই। তার মানে ডি অরবিটালে কোনো ইলেকট্রন দেওয়া হয়নি, এই তৃতীয় শক্তি স্তরের ডি অরবিটালটা ফাঁকা পড়ে আছে, তাই না? তৃতীয় শক্তি স্তরের ডি অরবিটালটা কি আছে? ফাঁকা পড়ে আছে। আর ওই ডি অরবিটালে যেমন 5 ভাগ আছে, পি অরবিটালে যেমন 3 ভাগ, 3x 3px 3py 3pz, ঠিক অনুরূপ ডি অরবিটালে এমন 5 ভাগ আছে। dx y, একটু আগে আমি বললাম dyz, dzx dx স্কয়ার মানে y স্কয়ার এবং d কি z স্কয়ার। ওই 5টা অরবিটাল এখনো ফাঁকা পড়ে আছে। ওই 5টা অরবিটালের শক্তি আর এই 3টা, যেহেতু 3 এরই সব, তাহলে 3টা অরবিটালের শক্তি কি একই না? প্রত্যেককে 2টা করে পাওয়া উচিত না? প্রত্যেকে কয়টা করে পাওয়া উচিত? 2টা করে পাওয়া উচিত। আর এসেও তো 2টা ক্ষমতা, তার মানে এস থেকে 3s থেকে শুরু করে 3px 3py 3pz 3dxy 3dyz এই অরবিটাল গুলো আমি যদি সিরিয়ালে লিখি, দেখো 3 এর অরবিটাল হচ্ছে 3s একটা, আর 3p এর p এর হচ্ছে 3টা, একটা হচ্ছে 3px 3py আর হচ্ছে 3pz। তারপরে d এর হচ্ছে 5টা, 3dxy 3dyz 3dz x 3d x স্কয়ার মাইনাস y স্কয়ার 3dz স্কয়ার। এই যে s এর একটি p এর 3টি d এর যে 5টি অরবিটাল মিলে মোট
9টি অরবিটাল আছে, এই 9টি অরবিটালের প্রত্যেকটার শক্তি সমান, আর প্রত্যেকটার ধারণ ক্ষমতা দুটি করে। কয়টি করে? দুটি করে। তাহলে এখানে দুটি থাকে, এখানে দুইটি, এখানে দুইটি, এখানে দুইটি, মিলে 3 দুগুণে 6টি থাকবে। আর আমরা জানি পিতে 6টাই থাকে, এখানে দুইটা করে, প্রত্যেকটাতে করে 5 দুগুণে 10টা থাকবে। এই কিন্তু তৃতীয় শক্তি স্তরের, এখানে তো দুইটি, তৃতীয় শক্তি স্তরের ধারণ ক্ষমতা কিন্তু আমরা জানি যে 18টি, তাই না? এটা যদি 2n স্কয়ার অনুসারে করি তবুও কিন্তু ওই যে 3 এর ওখানে যদি উপরে স্কয়ার দাও 2n স্কয়ার, n এর মান 3 ধরলে 3 3 9, 9 দুগুণে 18টি হবে। তাহলে দেখো আমাদের অরবিটাল অনুসারেও 18টি, প্রধান শক্তি অনুসারে স্কয়ার অনুসারে হিসাব করলেও তখন 18টি হবে। আর আর এই যে অরবিটাল যে ভাগ করলে যে আমরা ক্ষুদ্র অরবিটাল গুলো পাচ্ছি, এই অরবিটাল গুলোর প্রত্যেকের ধারণ ক্ষমতা কয়টি করে? দুটি করে। কয়টি করে? দুটি করে। তাহলে প্রত্যেকের ধারণ ক্ষমতা দুটি, কিন্তু আমাদের এখানে যে ইলেকট্রনটা দেওয়া আছে দেখো তো, এটা মিশাই দেই। আমাদের যে এখানে ইলেকট্রনটা দেওয়া আছে দেখো, এইখানে এস এ দুটি দেওয়া আছে, তারপরে পি তে পি এক্স এ দুটি দেওয়া আছে, পি ওয়াই এ একটি দেওয়া আছে, পি জেড এ একটি দেওয়া আছে। ডি এক্স ওয়াই এ কোনো ইলেকট্রন নাই, ডি ওয়াই জেড এ কোনো ইলেকট্রন নাই, ডি জেড এক্স এ কোনো ইলেকট্রন নাই, ডি এক্স স্কয়ার মানে ওয়াই স্কয়ার এ কোনো ইলেকট্রন নাই, ডি জেড স্কয়ার এ কোনো ইলেকট্রন নাই। প্রত্যেক অরবিটালের শক্তি সমান, অথচ এই পি ওয়াই এ একটি ইলেকট্রন, পি জেড এ একটি ইলেকট্রন, পি এক্স এ দুটি, পি থ্রি এক্স এ দুটি, থ্রি এস এ দুটি, কিন্তু ডি এক্স ওয়াই থেকে শুরু করে বাকি অরবিটাল গুলোতে একটিও কোনো ইলেকট্রন নাই। এটা কিন্তু কোনো ইলেকট্রন নাই, এটা জেড স্কয়ার আর স্কয়ার। দেখো বাকিগুলোতে একটাও ইলেকট্রন নাই, তাই না? এই জন্য কি হবে, এই জন্য যদি কখনো কোনো অরবিটালে দেখো এরকম কোন যোজনী ভিন্ন যোজতা প্রদর্শন যদি করে, সেক্ষেত্রে তার দেখবা যে জোড় সংখ্যক কিছু ইলেকট্রন থাকবে, শেষে যে বিজোড় যেটা আসবে ওটা বাদ দিয়ে সামনে কিছু জোড় সংখ্যক ইলেকট্রন থাকবে, এবং শেষের দিকে কিছু ফাঁকা অরবিটাল থাকবে, যার ফলে পরমাণুটাকে উত্তেজিত করা যাবে। আর উত্তেজিত করলে তখন এই জোড় অরবিটাল থেকে এই ফাঁকা অরবিটালে ইলেকট্রন গুলো যাওয়া শুরু হবে। জোড় অরবিটাল থেকে ইলেকট্রন গুলো ফাঁকা অরবিটালে যাওয়া শুরু হবে। যতটা জোড় ইলেকট্রন থাকবে পরমাণুটাকে ততবার উত্তেজিত করা যাবে, এবং ততটা ফাঁকা ঘর গিয়ে পূর্ণ হবে, এবং প্রত্যেক অরবিটালে সমান করে সংখ্যক ইলেকট্রন থাকবে। বুঝছো? তাহলে এখন দেখো আমরা যদি এই দিক থেকে আসি, তাহলে এখানে তো বিজোড় আছে, এটাতে বিজোড় আছে, এই দুইটাতে কোনো সমস্যা নাই, এইটাতে জোড় ইলেকট্রন আছে। তাহলে এই জোড় ইলেকট্রনটা ফাঁকা অরবিটালে যাবে, প্রথম যে ফাঁকা সেটাতে যাবে। তো এখান থেকে যদি ফাঁকা অরবিটালে যায়, এখান থেকে যদি ফাঁকা অরবিটালে যায়, তাহলে এইটার জন্য এই পরমাণুটা একবার উত্তেজিত হবে। আবার যতটা জোর আছে আমি একটু আগে বললাম ততবার উত্তেজিত হবে, এটার জন্য একবার হবে। তারপরে 3s থেকে 3s আর একটি জোর আছে, তাহলে এখান থেকে যাবে, তখন এটার জন্য আরেকবার উত্তেজিত হবে। তার মানে এই পরমাণুটি মোট 2বার উত্তেজিত হবে। এখন বলতে পারো যে এই এগুলোর জন্য না, এগুলো তো আর 3 এর না, একই অরবিটালের হতে হবে। 3 এর তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত, 3 এর তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত না, তাহলে যেহেতু এখান থেকে শুরু করে, তাহলে এখান থেকে দেখতে হবে কয়টা আছে, 3 পর্যন্ত। তাহলে এখানে দুইটা যেহেতু জোড় আছে, তাহলে এই পরমাণুটাকে কয়বার উত্তেজিত করা যাবে? 2বার। একবার 3x থেকে একটি ইলেকট্রন যাবে, কোথায় যাবে? dxy এ। আর একবার 3s থেকে একটি ইলেকট্রন যাবে, কোথায় যাবে? পরেরটাতে dyz এ। বুঝছো? এবং প্রত্যেকটাতে তখন একটা করে থাকবে। বুঝছো? এবার দেখাই, তাহলে দেখলে বুঝতে পারবা আরো ভালো করে। এবার দেখো, আমাদের প্রথমত এই জোট থেকে একটা বের করবো, এই জোট থেকে। তার মানে এটার জন্য সালফার একবার উত্তেজিত হবে, অর্থাৎ সালফারকে একবার উত্তেজিত করলে দেখো 1s2 2s2 এটা ঠিক থাকবে, 2p6 ঠিক থাকবে, 3s2 আপাতত ঠিক থাকবে। এরপরে 3px এটাকে উত্তেজিত যেহেতু করবো, তাহলে এখানে ইলেকট্রনের কম বেশি হবে, থাকে এটা। তারপরে দেখো 3py 3pz এটা যা আছে তাই থাকবে, একটা একটা থাকলো, ঠিক আছে। এবার আমাদের এই জোট থেকে কয়টা ইলেকট্রন উঠবে? একটা ইলেকট্রন। এই যে একটা ইলেকট্রন উঠলো, উঠে কোথায় যাবে? 3dxy প্রথম অরবিটালে যাবে। বুঝছো কিনা বলো তো? আর যখন আমরা সালফারের কোন অরবিটাল থেকে ইলেকট্রন তুলে আরেকটা অরবিটালে দিব, অর্থাৎ সালফারকে উত্তেজিত করব, তখন সালফারের মাথার উপরে একটা স্টার চিহ্ন দেব। বুঝছো? এবার দেখো আমাদের প্রথম কাজটা শেষ। এবার দেখো তো তৃতীয় শক্তি স্তরে আরো কোনো জোড় ইলেকট্রন আছে কিনা? আছে, এই যে 3s এ আছে। এবার এখান থেকে একটা ইলেকট্রন তুলতে হবে। তো এখান থেকে যখন ইলেকট্রন তুলবো, তখন সালফারকে আরো একবার উত্তেজিত করার প্রয়োজন হবে। যখন আরেকবার উত্তেজিত করব, তখন সালফারের মাথার উপরে অলরেডি একটা স্টার ছিল, আরো একটা স্টার হয়ে যাবে। এখন দেখো আমাদের এখান থেকে 1s2 2s2 2p6 এগুলো ঠিক থাকবে। তারপরে 3s থেকে একটি ইলেকট্রন যাবে, তাই না? 3s টা আপাতত ইলেকট্রন বসায় আমরা রাখলাম। তারপরে 3px থাকলো, 3py থাকলো, 3pz এগুলো তো যা ছিল তাই লিখবো। এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, 3dxy এখানে একটা ইলেকট্রন ছিল, রাখলাম, 3dyz। এবার এই s থেকে 3s থেকে একটি ইলেকট্রন তুলে কোথায় দেব? 3dyz এ দিব। বুঝছো কি? পরে ফাঁকা অরবিটালে যাবে। এখন দেখো তো
আগেটাতে দুটি বিজোড় ইলেকট্রন ছিল, এই জন্য যোজনী 2। এখানে 3p(x) থেকে একটি ইলেকট্রন তোলার পরে এখানে বিজোড় ইলেকট্রনের সংখ্যা কি 4টি হয়েছে না, এই জন্য যোজনী 4। পরের বার যখন উত্তেজিত করলাম, করার পরে 3s থেকে আরেকটি ইলেকট্রন তোলার ফলে এর সর্বশেষ শক্তি স্তরে কি 6টি ইলেকট্রন হয়েছে না, এই জন্য। তাহলে যেহেতু 2 নম্বরে আমরা দেখলাম ইলেকট্রন তোলার পরে বা উত্তেজিত করার পরে এখানে 4টি বিজোড় ইলেকট্রন পাওয়া যায়, তাই এর যোজনী 4। আর শেষেরটাতে দেখলাম 6টি ইলেকট্রন পাওয়া যায়, এই তাই এর যোজনী 6। দেখো আমরা দেখতে পাচ্ছি সালফারের যোজনী 2ও হয়, 4ও হয়, 6 হয়। কিভাবে? সালফারকে স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ শক্তি স্তরে 2টি বিজোড় ইলেকট্রন থাকে, তাই এর যোজনী 2। সালফারকে একবার উত্তেজিত করলে 3s থেকে একটি ইলেকট্রন কোথায় যায়, 3d(yz) এ যায়, তখন তার শেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা হয় 4টি, এই জন্য যোজনী 4। আবার সালফারকে দ্বিতীয়বার আরেকবার উত্তেজিত করলে 3s থেকে আরেকটি ইলেকট্রন 3d(yz) অরবিটালে যায়, তাই এর যোজনী কত হয়, 6টি বিজোড় ইলেকট্রন হয়, তাই এর যোজনী হচ্ছে 6। আর কেন যায় তার ব্যাখ্যা কিন্তু আমি অলরেডি দিয়ে দিলাম, তাই না? তাহলে তোমরা এই নিয়মটা ভালো করে ফলো করবে। এভাবে সালফার, কার্বন, ফসফরাস, লেড এদের যোজনীগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবা। আশা করি যতটুকু আলোচনা করলাম এর মধ্যে কোনো সমস্যা নাই। যদি তারপরে কোনো সমস্যা, বড় সমস্যার মধ্যে পড়ে যাও, বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আগামী দিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।